আমাদের সাথে রাজধানীর আজিমপুর থেকে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে ডক্টর ফরাসউদ্দিন দাবি করেছেন যে নির্দিষ্ট 10 থেকে 12টি কোম্পানি ইস্ট ইন্ডিয়ার মতো সম্পদ লুট করেছে এবং তাদের সেই সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে আনার কথা বলেছেন তিনি। এটি আসলে কতটা সম্ভব এবং কিভাবে সম্ভব? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, এটা আইডিয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তার কারণ অনেক কিছু তো হচ্ছে এখন ফাইন্যান্সিয়াল সেক্টরে, আমরা রেগুলেশন অনেক স্ট্রিক্টলি ফলো করছি এবং একই সঙ্গে কিন্তু এই যে অর্থ পাচার সেগুলো রোধ করা যেমন একদিকে হচ্ছে, তেমনি করে যে অর্থগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি মনে করি যে এখনই সুযোগ, যদি দুই একটা ক্ষেত্রেও 10-12টা না হলে দুই একটা ক্ষেত্রে যদি আমরা উদাহরণ স্থাপন করতে পারি, আমি মনে করি যে এটা শুধুমাত্র বাংলাদেশের নয় বরং সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। তার কারণ এই যে ফাইন্যান্সিয়াল স্ক্যাম এবং একই সঙ্গে যে পলিটিক্যাল অবজেক্টিভ এবং বিজনেস অবজেক্টিভ যেটা এক হয়ে গিয়ে অনেকটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতো যে ধরনের আমরা দেখেছি উদাহরণ, তো সেগুলো তো দেশের অর্থনীতির জন্য ভালো নয়। তো এই রাজনৈতিক অর্থনীতির যে দুষ্ট চক্র সেটাকে ভাঙার জন্য আমি মনে করি যে এখনই মোক্ষম সময়। তবে আমার মনে হয় না যে বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো রয়েছে, বিশেষ করে যে আর্থিক ক্ষেত্রে যে আইন, সেগুলো আসলে এটা হয়তো সম্ভব হতে দেবে, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, করে কিভাবে সুরাহা করা যায় সেটার ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে নীতি নির্ধারকদের মদত ছাড়া কি দেশের কয়েকটি প্রতিষ্ঠান দেশের সম্পদ লুটপাট করতে পারে? আপনার কি মনে হয়? না, অতীতে যে আমরা যেটা দেখেছি যে এখানে আসলে যারা এই পরামর্শক ছিলেন, যারা হলো উপদেষ্টা ছিলেন, মন্ত্রী, মেয়র, এমপি, দেখা গেছে সবাই কিন্তু আসলে এগুলোর সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন এবং তাদের একটা বড় লোভের জায়গা ছিল কিন্তু এই আমাদের যে আর্থিক খাত এবং এই যে ব্যাংকিং সেক্টর বা অন্যান্য খাতে যে সমস্ত তাদের সর্বগ্রাসী লোভের কারণে কিন্তু আমরা এই আজকের মানে এই করুণ দশায় উপনীত হয়েছি। আমি মনে করি যে এই মদত দেওয়া যা অতীতে হয়ে গেছিল সে তো গেছে, সেটা তো আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা বড় নির্দেশনা হতে পারে যে আগামী দিনে যে সরকার মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে তাদের জন্য একটা বড় দায়িত্ব হলো যে এই এই যে ঘটনা যেটি একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ঘটেছে সেজন্য ভবিষ্যতে আর না হয়, তো সেটার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এখন পারলে যদি সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো নতুন আইন করে বা অধ্যাদেশ করে যদি এটা দু একটা বিচার করা যায় তাহলে সেক্ষেত্রে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ডক্টর মাহফুজ কবির, অর্থ উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরানো সম্ভব। এটি কি আদৌ সম্ভব? আমরা জানি যে পাচারকৃত অর্থ যেসব দেশে গেছে সেখান থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা বেশ জটিল। হ্যাঁ, এটা আসলে খুব জটিল। তার কারণ এই অর্থগুলো যেগুলো গেছে সে কিন্তু বৈধ খাতে গেছে, আবাসন খাতে গেছে বা অন্যান্য জায়গাতে বিনিয়োগ হিসেবে তারা কিন্তু ফর্মালাইজ হয়েছে, মানে ট্যাক্স দেওয়া হয়েছে এবং সেভাবে আসলে নিবন্ধিত হয়েছে। সুতরাং ওইখান থেকে অর্থ ফেরত আনার ক্ষেত্রে আমি মনে করি যুক্তরাজ্য একটা জায়গা হতে পারে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে একজন সাবেক মন্ত্রী বা তার যে পরিবারের সদস্য তাদের যে সম্পদ সেটা বাজেয়াপ্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। তো এবং অনেকটা বাজেয়াপ্ত হয়েছে, তো সেই অর্থ যদি এখন G2 যে লেভেলে আলাপ আলোচনা করে আইনি কাঠামোর মাধ্যমে এটা যদি আনা সম্ভব হতে পারে বলে আমার কাছে মনে হয়। কিছু অর্থ হয়তো আনা যাবে, কিন্তু যত অর্থ পাচার হয়ে গেছে বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, তারপরে ইউএই থেকে শুরু করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, বহু জায়গাতে তো গেছে অর্থ। এখন সেগুলো হয়তো সব অর্থ আনা যাবে না, কিন্তু কিছু অর্থ অন্তত যুক্তরাজ্য থেকে হলে আনা সম্ভব। আপনি যে যুক্তরাজ্যের থেকে আনা সম্ভব বলছেন এবং যেই উদাহরণটি দিচ্ছেন সেই যেই সম্পদ হাতবদল হয়েছে তার কিন্তু কোনো ধরনের ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ, না, এটা সত্য যে আসলে এই অর্থটা কিভাবে গেছে সেটা কিন্তু এখনো ট্রেস করা সম্ভব হচ্ছে না। কিন্তু এটাও সত্য যে তিনি বাংলাদেশের নাগরিক, তিনি অর্থটা নিয়ে গেছেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কাগজপত্র দেখিয়ে সেগুলো কিন্তু করেছেন জিনিসটা। তো আমি মনে করি যে এটার ফুল আসলে ম্যাপিং দরকার যে কোত্থেকে টাকাটা কিভাবে গেল। হঠাৎ করে তো আলাদিনের চেরাগ নেই যে তিনি ঘষা দিলেন তার সে যুক্তরাজ্যের সম্পদ হয়ে গেল। তো এই টাকাটা পুরো মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা যদি প্রিপেয়ার করা যায় তাহলে সেই ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কিন্তু এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ কিছুটা হলে ফেরত আনা সম্ভব। আমি মনে করি যে উপায় অবশ্যই আছে, কিন্তু সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেভাবে আসলে আমাদের চুক্তি করতে হবে। সামনে নির্বাচন, আমরা যতদূর জানি এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসবে। এখন যে কাজগুলো শুরু হয়েছে তারা কি সেই ধারাবাহিকতা বজায় রাখবে কিনা আপনার কি মনে হয়? না, সব খাতে হয়তো সেভাবে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। যে যে সমস্ত সংস্কার হচ্ছে রাজনৈতিক সংস্কার, সেগুলো নিয়ে অত অনেক সময় লাগবে, কিন্তু অর্থনৈতিক খাত তো সবার জন্যই আসলে স্পর্শকাতর। এবং এই খাতে যদি ভালো পারফরমেন্স দেখানো যায় আমি মনে করি যে জনগণের দিক থেকে সেটা সমর্থন থাকবে। এখন যদি সেই বিষয়ে রাজনৈতিক যে সমস্ত সমঝোতা বা অন্তত নির্বাচনী ইশতেহারে যদি এই কমিটমেন্টটা থাকে আমি মনে করি যে সেটা তখন কিন্তু জনসমর্থনের সৃষ্টি করার ক্ষেত্রেও কাজে লাগবে এবং ভবিষ্যতে এটা যেন আইনি প্রক্রিয়া নিয়ে
বা সেটা সমর্থন নিয়ে এই জিনিসগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। তবে সময় লাগবে, কিন্তু এখানে একটা ভালো ফল আসবে বলে আমার কাছে মনে হয়। যে আরেকটি বিষয় জানাবেন, আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে রোহিঙ্গাদের যেই বরাদ্দ দেওয়া হয় অর্থ, সেটির পরিমাণ কিন্তু বেশ খানিকটা কমে গেছে, যার ফলে বিশ্ব ব্যাংক থেকে আমাদেরকে ঋণও নেওয়া লেগেছে এবং সেই সাথে কিন্তু আইএমএফ এর নানা শর্তও বাংলাদেশকে পূরণ করতে হচ্ছে। সেক্ষেত্রে পরবর্তী সরকার যারা আসবেন তাদের জন্য কি কি অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এর মধ্যে আমরা প্রায় $800 মিলিয়ন মতো বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়েছি, যার অর্ধেকটা হচ্ছে গ্র্যান্টের মতো, কিন্তু বাকি অর্ধেকের মধ্যে কিন্তু আমাদের লোন রয়েছে এবং সেখানে গ্রেস পিরিয়ড আছে এবং সেই ইন্টারেস্ট পে করতে হচ্ছে আমাদের। এটা প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট এগুলো পে করতে হবে, মানে বড় একটা ঋণের বোঝার মধ্যে আমরা চলে গেলাম। অথচ যে রোহিঙ্গার সমস্যা সেটা সমাধানের জন্য কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, বিশ্বব্যাংক, আইএমএফ সহ পশ্চিমা বিশ্ব কিন্তু আমাদের সহযোগিতা করতে পারতো। ইতিমধ্যেই এই মানে খাদ্য সহায়তা এবং আর্থিক সহায়তা সেটা অনেকটাই কমে গেছে এবং আসলে সহায়তার পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গেছে। এই অবস্থায় আমরা যে ঋণের চক্রে জড়িয়ে যাচ্ছি, সেখান থেকে পার হওয়ার জন্য আমি মনে করি যে এক্ষেত্রে আসলে আন্তর্জাতিক যে সমস্ত সহযোগিতা সংস্থা তাদের একটু রিকনসিডার করা উচিত, তাদের গ্র্যান্ট দেওয়া উচিত আমাদেরকে। মানে অনুদান দিলে তখন সেই অনুদানের অর্থে কিন্তু আমরা এই যে এখন যে সংকট তৈরি হয়েছে, আর্থিক সংকট, সেটা পূরণ করার জন্য আমি মনে করি যে এইভাবে আসলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।